সো এনিওয়ে আজকে হচ্ছে আমরা বিওপি ম্যাথ ক্র্যাশ কোর্সের প্রথম যে ক্লাসটা সেটা করব। ঠিক আছে? তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে নাম্বার। বুঝতে পারছো? তো নাম্বার থেকে অন্তত 2 থেকে 3টা বা 5টা পর্যন্ত ম্যাথ তোমরা পাইতে পারো। কোথায় পাবা? বিউপি এফবিএস এ। তো শুধুমাত্র যে বিউপি এফবিএস এ থাকে ব্যাপারটা এরকম না। নাম্বার থেকে হচ্ছে যত কম্পিটিটিভ পরীক্ষা আছে, সেটা আইবিএ হোক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ই ইউনিট হোক, বি ইউনিট হোক, সব ইউনিটেই নাম্বার থেকে ম্যাথ আসে। দ্যাটস ওয়াই আমাদেরকে এটাকে কোনোভাবেই ইগনোর করা যাবে না, এই চ্যাপ্টারটাকে। ঠিক আছে? এবং এখানে যে ম্যাথগুলো আসে এগুলো অনেক বড় থাকে না, কিন্তু হচ্ছে তুমি অল্প সময়ের মধ্যেই সলভ করতে পারবে। আমাকে শোনা যাচ্ছে? আশিক, আব্দুল্লাহ? হ্যাঁ, শোনা যাচ্ছে। গুড। যদি শোনা যায় তাহলে ভালো। তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা সুন্দরভাবে করাতে পারবো আর কি। তো আমি একটু দেখে নেই সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং রেকর্ডটা ঠিক মতো হচ্ছে কিনা। হ্যালো হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হুম, বলো। স্যার, আমি যদি এখন যদি কোনোভাবে যদি এই ক্লাসটা যদি কোনোভাবে যদি মিস করতাম, তাহলে এই ক্লাসটাকে পরে করার সুযোগ থাকতো? আমি রেকর্ডেড দিব, সো টেনশনের কিছু নেই। ব্যাপারটা কি ফেসবুকে গ্রুপে দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, ফেসবুক প্রাইভেট ও, গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? জি স্যার। ওকে। তো যেটা বলতেছিলাম আর কি, নাম্বার চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটাকে কোনোভাবেই ইগনোর করার কিন্তু সুযোগ নাই। বুঝতে পারতেছো? তো এইখানে হচ্ছে তোমাদের ক্লাসের কিছু নির্দেশিকা, এটা আমি আর পড়তেছি না। আমার মনে হয় তোমরা অলরেডি পড়ে ফেলেছো। সো পরে যেটা আসো আর কি, ক্লাস শুরু করার আগে আমাদের যেটা জানতে হবে বা আমাদের যে রুট ম্যাপটা দরকার। বুঝতে পারছো? কারণ বিইউপি এফবিএস এ পরীক্ষা দিতে হলে আহ, দেওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি যেটা প্রবলেম ফেস করে স্টুডেন্টরা, সেটা হচ্ছে কোন চ্যাপ্টার করবে, কি করবে, কোথা থেকে আসে ম্যাথ, কোন চ্যাপ্টার থেকে ম্যাথ কম আসে, কোন চ্যাপ্টার থেকে বেশি আসে। এগুলো আসলে চিন্তা করার সময়ই থাকে না, কারণ এই ভর্তি পরীক্ষাটা খুবই দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়। বুঝতে পারছো? দ্যাটসাই হচ্ছে এত কিছু চিন্তা করার সময় থাকে না। তো আমরা হচ্ছে বা ক্লাসের মেইন পার্ট শুরু করার আগে আমরা একটু দেখব যে গত 7 বছর কি টাইপের বা কি ধরনের বা কোন চ্যাপ্টার থেকে ম্যাথগুলো বেশি আসছে। বুঝতে পারছো? এই যে দেখো, আমরা হচ্ছে যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে নাম্বার। তুমি যদি দেখো, নাম্বার কিন্তু সবচাইতে বেশি কন্ট্রিবিউটর। বুঝতে পারছো? সবচাইতে বেশি ম্যাথ কিন্তু নাম্বার থেকেই আসছে, অর্থাৎ এমন একটা বছরও বাদ নাই যে এখন যখন হচ্ছে তোমার নাম্বার থেকে ম্যাথ আসে নাই। তুমি যদি দেখো গত বছর 3টা ম্যাথ আসছে নাম্বার থেকে। ঠিক আছে? দেখো 5টাও 18-19 সালে 5টা পর্যন্ত ম্যাথ আসছে নাম্বার থেকে। বুঝতে পারছো? এবং দেখো আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। দেখো 13টা ম্যাথ আসছে। গত বছর দেখো 6টা ম্যাথ আসছে। বুঝতেই পারতো, ইউনিটারি মেথড, এটার মধ্যে টাইম অ্যান্ড ওয়ার্কও আছে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এখন এই যে ডেটাবেসটা, এটা দিয়ে দেওয়ার পর আর আমাকে তোমার বলতে হবে না যে এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট না। ঠিক আছে? এখন তুমি নিজেই হচ্ছে কি করতে পারবে, কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, কোনটা হচ্ছে ইম্পর্টেন্ট না, কোন চ্যাপ্টার থেকে গত 5 বছর বেশি ম্যাথ আসছে, এটা তুমি নিজেই সিরিয়াল করে নিতে পারো। বুঝতে পারছো? তো এইখানে যে চ্যাপ্টারগুলো আছে সব তোমার করার দরকার নেই। ঠিক আছে? তো এইখান থেকে তুমি হচ্ছে তোমার ক্যাপাবিলিটি যতটুকু সম্ভব তুমি ততটুকুই করো। অন্তত 3-4টার উপরে যে ম্যাথগুলো আসছে তুমি সেই চ্যাপ্টারগুলোই কমপ্লিট করো। এতে করে যেহেতু সময় কম, তোমার জন্য উপকার হবে। ঠিক আছে? আর আমরাও হচ্ছে একদম যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেগুলোই হচ্ছে কভার করব। ঠিক আছে? আচ্ছা। তো আমরা হচ্ছে আজকে যে এই চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে নাম্বার। তো নাম্বারের মেন পার্টে যাওয়ার আগে আমরা আরেকটু দেখে নিই যে গত 2 বছর কি টাইপের ম্যাথ আসছে। এই যে দেখো, 5 odd consecutive series, there are 6 নাম্বার ইজ 15, দেন ফোর্থ নাম্বার ওয়াজ। এরপরেরটা কি? ফ্রম এত থেকে এত হাউ মেনি আর প্রাইম নাম্বারস, হোয়াট ইজ
হোয়াট দ্য নাম্বার ইজ 108 মোর দেন 2/3 অফ ইটস সেলফ। দেখো এই যে গত 2 বছরের ম্যাথ হচ্ছে বিউপিতে এগুলো আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি এখন করে দিচ্ছি না, কারণ হচ্ছে বিউপিতে যে ম্যাথগুলো আসছে গত 2 বছরে, এই ক্লাস করার পরে এগুলো তুমি 1-2তে পেরে যাবে, বুঝতে পারছো? কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা তোমাদেরকে একদম ডিটেলসে এই বিষয়গুলো হচ্ছে শেখানো হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? সো নাম্বার নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না আশা করি। সো আমাকে সবাই শুনতে পাচ্ছ তো না? সবার কিন্তু পার্টিসিপেশনটা দরকার। যেমন হচ্ছে আশিক, শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ, জি ভাইয়া, বুঝতে পারছি। রুহানি, শুন- নীরব, জি অর্পিতা, স্যার, কথা তানজিলা বিনতে আজাদ, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। তনিমা আলম, শুনতে পাচ্ছ? কলি, আশুকুল হক, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আর সবার কাছে খাতা কলম আছে তো নাকি? হুম, জি স্যার। গুড। তো সবাই কি আবেদন করে ফেলছো না বিউপির জন্য? হুম, করেছি ভাইয়া। গুড। হ্যাঁ, সবাই হচ্ছে করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, এই যে এইখানে দেখো প্রথমে যে ম্যাথটা আছে এটার অ্যান্সার কি হবে, কেউ কি বলতে পারবা? হুম, সি। 8 সি। সি। আচ্ছা, দেখো এটা হচ্ছে খুবই সহজ একটা ম্যাথ। এটা হচ্ছে তোমরা পারবা, বাট এখান থেকে একটু কমপ্লেক্স বা ক্রিটিক্যাল ম্যাথও কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো আমরা যদি শুধুমাত্র ইন্টিজার শিখবো এরকম না, আমরা নন ইন্টিজার, ইন্টিজার, রেশনাল, ইরেশনাল, রিয়েল নাম্বার, মানে সব কিছুই আমরা শিখবো, ঠিক আছে? তো এটা হচ্ছে খুবই বেসিক থেকে একটা কোশ্চেন, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এর ইন্টিজার, নিচের কোনটি পূর্ণ সংখ্যা? তো পূর্ণ সংখ্যা বেসিক্যালি কি, ঠিক আছে? যদি একদম সহজ কথায় বলি, ডেসিমাল ছাড়া যে সংখ্যাগুলো এটাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা, মানে একদম সিঙ্গেল ডিজিটের ডাইনে বামে কিছু নাই, উপর নিচের কিছু নাই, কোনো ফ্র্যাকশন নাই, ওইটাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা, তাই না? আচ্ছা, এটা আই থিঙ্ক সবার ক্লিয়ার। এবার আসো হচ্ছে আমরা একটু নাম্বারের একটু ক্লাসিফিকেশনগুলো দেখি। তো নাম্বারের তুমি যদি ক্লাসিফিকেশন দেখতে যাও, সেক্ষেত্রে তুমি ওয়ার্ল্ড ওয়াইড বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা তোমাদের দরকার নাই, মানে ওই ম্যাথ আসবে না, মানে তোমাদের সেই সিলেবাসটা সেটা হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে, এবং আমরা হচ্ছে স্কুল কলেজে যা পড়ি সেটা হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে। তো বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশনটা কি দেখো, বাস্তব সংখ্যার আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে রেশনাল আর একটা হচ্ছে ইরেশনাল। এখন বলতে পারো এটা আবার কি, বাংলা কি? রেশনালের বাংলা হচ্ছে মূলত, আর ইরেশনালের বাংলা হচ্ছে কি অমূলত। এখন এই যে ওয়ার্ডগুলো তোমাদের অনেকের কাছে হচ্ছে একটু পরিচিত মনে হতে পারে, বুঝতে পারছো? কারণ এগুলো হচ্ছে তোমরা ছোটবেলা কিন্তু কি পড়ছো, তাই না? আচ্ছা, এই যে রেশনাল এবং ইরেশনাল, আমরা যখন ছোটবেলা পড়ছি রুট টু একটি অমূলত সংখ্যা, এটা প্রমাণ করো, ম্যাক্সিমাম কি করছিলাম, মুখস্থ করছিলাম, বাট এটা আসলে মুখস্থের বিষয় না, বুঝতে পারছো? তো তুমি যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ ফর্মে রূপান্তর না করতে পারো, ওইটা হচ্ছে কি তোমার মূলত, মানে পি বাই কিউ হচ্ছে মূলত, আর এটাতে যদি করতে না পারো এটা হচ্ছে কি অমূলত সংখ্যা। এখন আমরা বলতে পারো ভাই পি বাই কিউটা আসলে কি, আরো সহজ করে দিই, তোমার তো ফ্র্যাকশন চিহ্ন তাই না, যেমন হচ্ছে কি উপরে 2 3, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফ্র্যাকশন। সো ফ্র্যাকশন আকারে যদি তুমি প্রকাশ করতে পারো তাহলে হচ্ছে মূলত, আর যদি না করতে পারো তাহলে হচ্ছে অমূলত। এখন তাহলে বলতে পারো ভাই ওই যে ধরেন সাপোজ শুধু 5, এটা কি মূলত নাকি অমূলত? এটাও হচ্ছে মূলত,
কেন? এটাকে তুমি, এটার নিচে কিন্তু একটা 1 আছে, আছে না? তো এটাও হচ্ছে কি মূলত। তো যেটাকে তুমি পি বাই ফ্রি অফ কিউ মানে ভগ্নাংশতে রূপান্তর করতে পারবে, এটা হচ্ছে মূলত, আর যেটা করতে পারবে না ওইটা হচ্ছে অমূলত। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে এই যে 1 2 3 সাপোজ একদম 100 পর্যন্ত ডিজিটগুলো, এগুলো কি মূলত নাকি অমূলত বলো তো? মূলদ। মূলত। ঠিক আছে, তো এই কনসেপ্টটা তোমাদের হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা। হ্যালো এখন স্যার। কথা হচ্ছে, এটা না হয় বুঝলাম, তাহলে অমূলত কোনগুলা, তাই না? ধরো এই যে 2.5, এটা কি মূলত নাকি অমূলত বলো তো? মূলদ। মূলত। কিভাবে মূলত, কেউ বুঝতে পারছো? কেউ বলতে পারবা? স্যার হ্যালো। হুম, বলো। স্যার আমার এখানে কোনো ভিডিও শো করতেছে না, আমি বুঝতেছি না কোন ক্লাসটা। আমি প্রথম তো। দেখতে পাচ্ছ না? না হ্যাঁ, স্যার, আমার এখানে শুধু হলুদ কালার আপনার লোগোটা দেখ। ম্যাথ ম্যাথ তুমি হচ্ছে একাডেমি আমার বাংলাদেশ। প্রোফাইলে ক্লিক করে তুমি ওইটাকে পিন করে রাখছো, দ্যাটস ওয়াই হচ্ছে তুমি ওইটা দেখতেছো। বুঝতে পারছো? বাকিরা কি সেটাকে স্ক্রিন দেখতে আনপিন পাচ্ছ করতে না? হবে। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রয়োজনে তুমি হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন করো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি হচ্ছে পিন করে রাখছো জি প্রোফাইল, স্যার। ওইটা আনপিন করো তাহলেও ঠিক হয়ে যাবে। তো এনিওয়ে, যেটা বলতেছিলাম আর কি, এই যে 2.5 এটাও হচ্ছে কি মূলত। কিভাবে? তুমি যদি উপরে 25 দশমিক ওঠাও তাহলে কি করতে হয়? ওয়ানের জন্য দশমিকের হচ্ছে 1, আর নিচে হচ্ছে 10। দেখো এটাকেও কিন্তু তুমি ভগ্নাংশ রূপান্তর করতে পারতেছো পি বাই কিউতে। তার মানে এইটাও হচ্ছে কি মূলত সংখ্যা। আচ্ছা, তাহলে অমূলত কোনগুলা? অমূলত বেসিক্যালি একদম যদি সহজ করে বলি, ধরো 2.13215 এইভাবে হচ্ছে আনলিমিটেড সংখ্যা আসছে, ওইটাই বেসিক্যালি হচ্ছে অমূলত। তো এখন কথা হচ্ছে তুমি বুঝবা কেমনে এটা যে হচ্ছে অমূলত, কারণ তোমার হাতে তো ক্যালকুলেটর নাই, তাই না? তো বেসিক্যালি পরীক্ষার মধ্যে যেটা আসে আর কি, এই যে ডিজিটগুলো দেখতেছো না, ধরো 1 2 3 4 5, ঠিক আছে? তো এই যে ধরো এই সংখ্যাগুলোর উপরে তুমি যদি রুট ওভার দিয়ে দাও না, ধরো 2-এর উপর রুট ওভার, 3-এর উপর রুট ওভার, 4-এর উপর রুট ওভার, এগুলো যদি তুমি রুট ওভার দাও, তাহলে দেখবে যে এরকম, তুমি যদি ক্যালকুলেটারও প্রেস করে চেকও করো, যেমন রুট ওভার 4 দেখবা হচ্ছে 1 পয়েন্ট সামথিং, দেন পরে একদম আনলিমিটেড, মানে ক্যালকুলেটারের জায়গা ধরতেছে না। এবং দশমিকের পরের যে ডিজিটগুলো এলোমেলো, দেখবো 1 3 3 1 বা এরকম কোনো কিছু, মানে কোনো এমন না যে সবগুলো 1 1 1, এরকমও না, উলট পালট থাকবে আর কি। তো এটা তো তোমার ক্যালকুলেটর নাই, তাহলে তুমি কেমনে বুঝবা? তোমার তো শিখতে হবে কি ক্যালকুলেটর ছাড়া, কারণ পরীক্ষার সময় তো তোমার ক্যালকুলেটর কেউ দিবে না, তাই না? আচ্ছা, তো এটা যদি হয় তাহলে আমরা একটা ট্রিক্স শিখে নিই। যত ডিজিট আছে না তার উপর যদি তুমি রুট ওভার দিয়ে দাও না, ওইটা হচ্ছে কি অমূলত হয়ে যাও, অমূলত হয়ে যায়। এই কথাটা হচ্ছে 95% কারেক্ট, 5% কারেক্ট না। কেন? ধরো তুমি 2-এর উপর রুট ওভার দিলা, 3-এর উপর রুট ওভার দিলা, 4-এর উপরও রুট ওভার দিলা, ঠিক আছে? তো তারপরে হচ্ছে কি তুমি হচ্ছে 9-এর উপর রুট ওভার দিলা, তারপরে 16-এর উপর রুট ওভার দিলা। এদের উপর তুমি যদি রুট ওভার দাও, তুমি যদি ক্যালকুলেটর প্রেসও করে রুট ওভার 9, জানো কি আসবে? 3 আসবে, জানো? তো রুট ওভার 16 এটার উপর যদি ক্লিক করলে শুধু সিঙ্গেল 4 আসবে। এটা কি কেউ জানো? হ্যাঁ জানি। কারণ এগুলা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা, বুঝতে পারছো? যেমন 2-এর উপর স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার 9, 4-এর উপর স্কোয়ার 16, অর্থাৎ এই 4 9 16, তারপরে 5-এর উপর স্কোয়ার 5 5 25, 6-এর উপর স্কোয়ার 6 6 36, এগুলোর উপর যদি তুমি রুট ওভার দাও না, তাহলে
ওইটা কি হবে, ওইটা কিন্তু ডিজিট হয়ে যায়, তখন আর এটা কি অমূলদ থাকে না। ক্লিয়ার আব্দুল্লাহ? জি। হুম, বুঝতেছো তো নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝতেছি। না বোঝার সুযোগ নাই, কারণ একদম আমি তোমাদেরকে একদম বেসিক যাতে মাথায় ঢুকে, এবং আমি ধরে নিচ্ছি যে তোমরা মোটামুটি 5 বছর পরে ম্যাথ ধরতেছো, বুঝতে পারছো? আচ্ছা, তো রেশনাল গেল, ইরেশনালও গেল, ঠিক আছে। তো নন ইন্টিজার আবার ইন্টিজার কোনগুলা? তো ইন্টিজার একটু আগে তো আমরা দেখলাম এই ম্যাথ। তো যদি উইদাউট ডেসিমাল পার্ট থাকলে ওইটা হচ্ছে ইন্টিজার, আর ডেসিমাল পার্টটা হচ্ছে নন ইন্টিজার। কারণ ডেসিমাল কোনগুলো? ডেসিমালগুলো যে পয়েন্ট, এটা তো বোঝোই। ফ্র্যাকশন কোন, যে 2/3 এটাই হচ্ছে ফ্র্যাকশন, বুঝতে পারছো? এখন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে ইন্টিজারকে আবার দুইটা ভাগ আছে, হোল নাম্বার আবার হচ্ছে কি নেগেটিভ ইন্টিজার। তো হোল নাম্বার হচ্ছে 0 থেকে 0, 1, 2, 3, 4 উপর থেকে সব, আর নেগেটিভ ইন্টিজার হচ্ছে 0 নিচ থেকে মাইনাস সব, -1, -2 এগুলো। তো হোল নাম্বার আবার হচ্ছে তোমার কি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। ন্যাচারাল নাম্বার আবার 1, 2, 3, 4। এখন তোমার যদি কোশ্চেন আসে হোল নাম্বার এবং ন্যাচারাল নাম্বারের মধ্যে পার্থক্য কি, কেউ বলতে পারবা? হোল নাম্বারের ভিতর 0 থাকে আর ন্যাচারালের ভিতর হচ্ছে 0 0টা থাকে না, থাকে ভেরি না। গুড, ঠিক আছে। তো জাস্ট এটুকু পার্থক্যই এনাফ তোমার জন্য, এটুকু জানা থাকলেই হবে, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে, দেখো এই যে এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, যেমন 0.3333, এটা কিন্তু দেখো এরপরে কি আনলিমিটেড দেখাচ্ছে, মানে আরও অনেক আছে। এটা কিন্তু তোমার মূলত, বুঝতে পারছো? যদি এরকম সিমিলার ডিজিট আসে না তাহলে কিন্তু মূলত। যদি তোমার এই এলোমেলো সংখ্যা আসে, যেমন এই যে দেখো এখানে যে এক্সাম্পলটা দেখাইছে 1.459723, ঠিক আছে, ওইটা হচ্ছে আবার কি অমূলত, বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রেখো। এবার আসা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ হোল নাম্বার, এটার অ্যান্সার কি হবে একটু বলো তো তোমরা। কি হবে অ্যান্সার? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ হোল নাম্বার, সম্পূর্ণ সংখ্যা কোনটি? পারতেছো না? আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, কথা শুনতে পাচ্ছ না। যেটা বলতেছিলাম, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ হোল নাম্বার, এটা কোনটা হোল নাম্বার, এটার অ্যান্সার কি হবে বলো তো? C. 4. আচ্ছা, সো আমাকে এখন শোনা যাচ্ছে? হুম, হ্যাঁ জি চাচা। স্যার, শোনা যাচ্ছে। ওকে, 5. ঠিক আছে। এরপরে দেখো টাইপ 2, আমরা টাইপ 1-এ দেখো শিখলাম। তো ওই টাইপের ম্যাথ আসলে যেভাবেই আসুক না কেন তোমরা সেটা পারবা, বুঝতে পারছো? হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ ডিভিজিবল বাই 9, এটার মানে হচ্ছে নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা ভাগ করা যাবে। প্রথমত তোমার হাতে কোনো ক্যালকুলেটর নাই, দ্বিতীয়ত তোমার মাথা কম্পিউটার না, তৃতীয়ত তোমার হাতে সময় নাই। তোমাকে কি করতে হবে? 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে হবে। 10 সেকেন্ডের মধ্যে যদি অ্যান্সার দেয়া লাগে তাহলে তোমার মাথায় এরকম কোনো রুলস থাকা লাগবে যেটাতে তুমি দেখেই বলে দিতে পারবা এটা ডিভিজিবল 9 দ্বারা ভাগ করা যাবে কি না। সো তোমাদের জ্ঞাতার্থে আমি যেটা বলতে চাই, তোমাদের এই যে ডিভিজিবিলিটি টেস্টের রুল
2 থেকে 11 পর্যন্ত শিখে ফেলতে হবে। বলতে পারো ডিভিজিবিলিটির রুলসটা কি, মানে এই রুলসটা যদি তুমি শিখো তাহলে তুমি কোনো ডিজিটকে দেখেই বলে দিতে পারবা এটা 2 দিয়ে ভাগ করা যাবে কিনা, 3 দিয়ে ভাগ করা যাবে কিনা, 9 দ্বারা ভাগ করা যাবে কি না। তো আমরা সবগুলো রুলসই শিখবো, যেহেতু এইখানে 9-এরটা আছে, তো 9-এর রুলসটা আমরা একটু শিখে নেই। সেটা হচ্ছে কোনো ডিজিটের যোগফল যদি 9 দ্বারা ভাগ করা যায় ওটা টোটালটাকে 9 দ্বারা ভাগ করা যাবে। আচ্ছা, তার মানে এই যে 5, 6, 7, 8 তারপর হচ্ছে 5, এগুলো সবগুলো তুমি যদি যোগ করো কত হয় বলতে পারবা কেউ? সো 5 আর 6 কত? 11। সো 11 আর 7 হচ্ছে 18। সো 18 আর 8 হচ্ছে তোমার 26। সো 26 আর 5 হচ্ছে 31। এখন 31 কি 9 দ্বারা ভাগ করা যায়? না। না। সো এটা হবে না। তাহলে কোন ডিজিটগুলোর যোগফল 9 দ্বারা ভাগ করা যায় কে বলতে পারবা? যেমন হচ্ছে 6, 5, 8, 8, 9। ঠিক আছে, ধরো 8, 8, 16, ধরো 3, 8 কত 24 আর 25, 25 আর 5 কত 30, 30 আর 6 কত 36। তো 36 ভাগ 9, 36 কি 9 দ্বারা ভাগ করা যায়? যায় না? জি স্যার। তাহলে কি আমরা এটাকে ওই যে ট্রেডিশনাল আমরা মনে আছে ছোটবেলায় কেমনে ভাগ করতাম 6, 5, 8, 8, 9 এইভাবে দিয়ে তারপর হচ্ছে 9 দ্বারা ভাগ করব, পরে হচ্ছে কি করব 6 নং কত 54, মানে এইভাবে হচ্ছে 5, 4 তারপরে বিয়োগ করব, এখানে বসাবো, এইভাবে করতে করতে তো আমাদের দিন দিয়া রাত হয়ে যাবে, তাই না? তো আমরা তো এইভাবে করতে পারবো না, আমাদের হাতে তো ক্যালকুলেটারও নাই। তো আমাদেরকে এই রুলসটা জানা লাগবে। বলো। তো আমরা হচ্ছে কি ডিভিজিবিলিটির রুলসটা কি এখন পারবো না? এখন থেকে 9-টা পারবো না? ইনশাল্লাহ স্যার। হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, তো 9-টা যদি পারো তাহলে 2-এর ডিভিজিবিলিটি রুলসটা আমরা একটু শিখি। দেখো সবচাইতে সহজ, পৃথিবীতে যত জোড় সংখ্যা আছে সবই হচ্ছে কি 2 দ্বারা ভাগ করা যাবে, বুঝতে পারছো? তো লাস্ট ডিজিট যদি তোমার কি 0 হয়, 2 হয়, 4 হয়, 6 হয়, 8 হয়, ঠিক আছে, এটা 2 দ্বারা। আরে এর চাইতে সহজ রুল তো কি, জোড় সংখ্যা হইলেই 2 দ্বারা ভাগ করা যাবে, এটা তোমাদের এমনি মনে থাকবে। এবার আসে হচ্ছে 3-এরটা। 3-এরটা হচ্ছে 9-এর সেম। কি বললাম? 3-এর রুলস এবং 9-এর রুলস সেম। ডিজিটগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায় তার মানে ওইটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। যেমন 4, 7, 6, 4। এটাকে ট্রেডিশনালিতে তুমি করতে গেলে সকাল যে রাত হয়ে যাবে। তুমি যদি এই রুলসটা অ্যাপ্লাই করো 4, 7, 6, 4, এটাকে তুমি যদি যোগ করো, যোগ করলে কত হয় 21। 21কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো, 3, 7, 21 ভাগ করা যাচ্ছে। তার মানে 4, 7, 6, 4, এই যে 4764, এটাকে 3 দ্বারা ভাগ করা যায়। এবার আসা হচ্ছে তাহলে 4-এর ডিভিজিবিলিটি রুলসটা কি? যদি কোনো ডিজিটের শেষের 2 ডিজিট 4 দ্বারা ভাগ করা যায় টোটালটাই ভাগ করা যাবে। সে ফর এক্সাম্পল 1, 2, 5, ধরো 3, 1, 5, 4, 8, 3, 4, 1, 0, 2, 4, 1, 6। এখন আমাকে বলো তো এটা 4 দ্বারা ভাগ করা যাবে কিনা? এই যে এত বড় একটা ডিজিট 4 দ্বারা ভাগ করা যাবে? হ্যাঁ যাবে। যাবে স্যার। কিভাবে বলে দিছো? এই যে লাস্ট 2টা ডিজিট 4 দ্বারা ভাগ করা যাচ্ছে। তো তোমাদের পরীক্ষার হলে কিন্তু মনে করবো যে এরকম একটা বিশাল একটা ডিজিট দিয়ে দিবে, ওইটা দেখেই তো ভাই মনে করো যে না এইটা আমার দ্বারা সম্ভব না, দিয়া হচ্ছে ছেড়ে দিয়ে আসবে। অথচ তোমার যদি এই রুলসটা জানা থাকতো তুমি কি করতে পারতা, মানে দেখেই 10 সেকেন্ডের মধ্যে বৃত্ত ভরাট করে দিতে পারতা।
তাই না? তো আমার মনে হয় তোমাদের 4 ডিভিজিবিলিটি রুলসটাও হচ্ছে ক্লিয়ার। এবং দেখো এই যে ডিভিজিবিলিটি রুলসটা আমরা শিখতেছি, সরাসরি এখান থেকে যদি ম্যাথ নাও আসে, তুমি দ্রুত ক্যালকুলেশন করার জন্য কি করবে, মানে এই রুলসগুলো অ্যাপ্লাই করতে পারবে। এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন টেন্স সব জায়গায় লাগে, এটাও হচ্ছে তোমার সব জায়গায় লাগবে। বুঝতে পারছো? তো 4ও গেল। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? আশিকুর রহমান, জি ভাইয়া, বুঝতে পারছি। সুফিয়া বিনতে আজাদ, রনি শেখ মাত্র জয়েন করছে। আচ্ছা, এনিওয়ে, তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার গেল। এবার আসো হচ্ছে 5 নাম্বারের, যেটা 5এরটা কি, 0 অথবা 5 যদি থাকে সেক্ষেত্রে কি ওইটা তোমার কি হবে, মানে ডিজিট যদি শেষে 5 অথবা 0 থাকে তার মানে এটা 5 দ্বারা ভাগ করা যাবে, এটাও সহজ। 6এরটা কি, কোনো সংখ্যাকে তুমি যদি 2 এবং 3 দ্বারা, অর্থাৎ 2 এবং 3 দ্বারা ভাগ করতে পারো, তার মানে ওটা 6 দ্বারা ভাগ করতে পারবে। বুঝতে পারছো? এখন সে ফর এক্সাম্পল এই 7782, এটা যে 2 দ্বারা ভাগ করা যায়, যেহেতু এটা জোর, এটা হচ্ছে এই কন্ডিশন মিলে গেছে। এখন যদি এটাকে 3 দ্বারা ভাগ করা যায় তাহলে এটা 6 দ্বারাও ভাগ করা যাবে। এখন 3 দ্বারা ভাগ করা যায় কিনা এটা বুঝবো কিভাবে? এই ডিজিটগুলো একটু যোগ করো। তো ডিজিটগুলো যোগ করলে আবার হচ্ছে কত, 24 হচ্ছে, এটা 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাই না? 3 8 24, অর্থাৎ এই যে 7782, এটা 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা ভাগ করা এবং 3 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে এটা 6 দ্বারাও ভাগ করা যাবে। ঠিক আছে? আমার মনে হয় এটাও হচ্ছে ক্লিয়ার। 7এরটা একটু দেখি তাহলে। 7এর যেটা, ওইটা হচ্ছে একটু ডিফারেন্ট। ঠিক আছে, একটু মনে রাখতে হবে। এটার ক্ষেত্রে কি, এটা যেমন হচ্ছে কি 385, বুঝতে পারছো? তো এটার জন্য তোমাকে কি করতে হবে, এই যে পিছনের যে ডিজিট আছে না 5, এটাকে ডাবল করতে হবে। তো 5-এর ডাবল কি হয়, 10। এখন ডাবল করে আগের যে ডিজিটগুলো আছে তা থেকে বাদ দিতে হবে। যেমন আগে আছে কত, 38, 38 থেকে তুমি 10 বাদ দিলে থাকে কত, 28। এই 28কে তুমি যদি আবার এই 7 দিয়ে এই ভাগ করো না, এটা যদি ভাগ যায়, মানে 28কে যদি ভাগ যায় তাহলেই কি ওই টোটালটাকে ভাগ করা যাবে, মানে 7 দিয়ে ভাগ যাবে। যেমন 28কে তুমি কিন্তু ভাগ করো, 4 7 কত, 28। ঠিক আছে, দ্যাট মিন্স এই যে 385, এটাকেও কি 7 দ্বারা ভাগ করা যাবে। বুঝতে পারছো? আর 8 দ্বারা নিয়মটা কি, 8-এর সাথেও হচ্ছে 4-এর একটা মিল আছে। 8-এর ক্ষেত্রে হচ্ছে লাস্ট 2টা ডিজিট যদি ভাগ করা যায় সেক্ষেত্রে তোমার টোটালটাকে ভাগ করা যাবে। আর 8-এর ক্ষেত্রে হচ্ছে লাস্ট 3টা ডিজিট যদি ভাগ করা যায় তাহলে টোটাল ডিজিটটাকে 8 দ্বারা ভাগ করা যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসা হচ্ছে 9-এরটা দেখি। 9-এরটা তো আমরা অলরেডি বলছি, ডিজিটগুলোর যোগফল যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে টোটালটাই ভাগ করা যাবে। 10-এরটা কি, 10-এরটা তো আরও সহজ, পিছনে শূন্য থাকলেই 10 দ্বারা ভাগ করা যাবে। 11-টা কি, 11টা এইখানে নাই, বাট আমি তোমাদেরকে একটু শিখাই দেই। সেটা হচ্ছে ধরো আচ্ছা, এইখানে আমরা ম্যাথ করব, ম্যাথের মধ্যে 11টা শিখবো পরবর্তীতে। এটা দেখো, ইজ 13 44 13 44 ডিভিজিবল বাই 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, কিভাবে, নট ডিভিজিবল বাই 5, ডিভিজিবল বাই 6, ডিভিজিবল বাই 7। ঠিক আছে, এটা 10 পর্যন্ত দেওয়া আছে, এটা তোমরা পরে আমি তো তোমাদেরকে সেটা দিয়েই দেবো, দেখে নিও। এবার আসা হচ্ছে এটা। এখন তো বলতে পারো ভাই ওইগুলো তো শিখালেন, এটা কেমনে, এটা 22 কেমনে? তো হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 22? দেখো, কোনো সংখ্যাকে যদি ধরো 22কে আমরা কীভাবে ভাঙতে পারি, 2 আর 11, 11 2 গুণা 22,
অর্থাৎ 2 এবং 11 দ্বারা যদি একসাথে ওই সংখ্যাকে ভাগ করা যায় তাহলে ওটাকে 22 কে ভাগ করা যাবে আর কি, বুঝতে পারছো? তো এই যে 4683 এটাকে 22 দ্বারা ভাগ করা যায় কিনা দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে কি 2 এবং 11 দ্বারা ভাগ করা যাইতে হবে, তাহলে হচ্ছে এটা কি 22 দ্বারা ভাগ করা যাবে। তো এখানে প্রথম ধাক্কায় আমরা কোনটা কোনটা বাদ দিতে পারি বলো তো? আমরা একদম কিছু না বুঝলো 2 দ্বারা ভাগ করা এই যায় না, আপনি বাদ দিতে পারি। হ্যাঁ বিজোড়গুলো আমরা বাদ দিতে পারি না, এটা বাদ, এটা বাদ, তাহলে অপশন দেখো কমে গেছে না? আচ্ছা, এখন এই দুইটার মধ্যে 11 দ্বারা ভাগ করা যায় কোনটা, এটা বুঝবা কেমনে? এটা বোঝার জন্য এই যে এখানে কয়টা ডিজিট আছে? 4টা ডিজিট, তাই না? এই যে ধরো 4টা ডিজিট, কি ডিজিটগুলো? একটা 7, একটা 1, একটা 0, একটা 0, একটা হচ্ছে 6। তুমি যেটা করবা এই যে মানে বিজোড় স্থানে থাকা ডিজিটগুলো একসাথে যোগ করবা, এটার সাথে এটা যোগ করবা, আবার জোড় স্থানের সংখ্যাগুলো একসাথে যোগ করবা, যোগ করে এদের পার্থক্য করবা। যেমন 7 আর 0 যোগ করলে কত হয়? 7ই। 1 এবং হচ্ছে 6-এর যোগ করলে কত হয়? 7। ঠিক আছে, এদের থেকে 7 থেকে 7 বিয়োগ করলে 0 হয়। যদি এই যে আমরা দেখালাম পার্থক্য, জোড় এবং বিজোড় স্থানে থাকা ডিজিটগুলোর পার্থক্য যদি 0 হয়, অথবা অথবা হচ্ছে 11 দ্বারা ভাগ করা যাবে এমন কোনো ডিজিট আসে, সেক্ষেত্রে ওইটা কি 11 দ্বারা ভাগ করা যাবে, বুঝতে পারছো? তার মানে যেহেতু এটা 0 আসছে, এই যে 7106 এটা কিন্তু 11 দ্বারাও ভাগ করা যাবে। এই যে এখানে আরেকটা অপশন ছিল কি 5682, এখানে দেখো, এখানে যদি দেখো তোমার 8 5 কত? 13, তাই না? 13 আর হচ্ছে কি এই দুইটা 6 আর 2 কত? 8। তো থাকতেছে কত? 7। 7কে তুমি 11 দ্বারা ভাগ করতে পারবা না, সো 5682কে কি 11 দ্বারা ভাগ করা যাচ্ছে না, বুঝতে পারছো? তো এই বিষয়গুলো যদি তোমার মাথায় থাকে, ডিভিজিবিলিটি 0 2 থেকে 11 পর্যন্ত যদি তোমার মাথায় থাকে, তাহলে তুমি সিম্পলি এগুলো সলভ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো টাইপ 3, ঠিক আছে? আমাদের টাইপ 1 পর্যন্ত ক্লিয়ার হয়েছে? জি স্যার। কোনো কনফিউশন নাই তো? না ভাইয়া। ওকে, so what is the next highest prime number after 67? আচ্ছা, এখানে বেসিক্যালি বলতে পারো যে আমি 1 থেকে 100 পর্যন্ত মুখস্থ করে ফেলবো, আর তাইলে তো সব ঝামেলা শেষ, তাই না? এটা হচ্ছে বলা সহজ, কিন্তু ঝামেলাটা হচ্ছে কি আমাদের মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকেই বলি, পরীক্ষার হলে না মানুষের ব্রেন 100% কাজ করে না, বুঝতে পারছো? ওইখানে 30 থেকে 40% ব্রেন কাজ করে। দেখবা 5 আর 1 যোগ করতেই তোমার হচ্ছে অনেক সময় টাইম লেগে যাইতেছে, এরকম অবস্থা হয়। তো এই যে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো, এটা যদি তুমি মনে রাখতে পারো কোনোভাবে, যদি মুখস্থ থাকে দ্যাটস গুড। 2 3 5 7 11 13 17 19 23, তো এভাবে হচ্ছে যদি তোমার, আমার মোটামুটি অনেকগুলো মুখস্থ আছে, বাট এটা হচ্ছে পরীক্ষার হলে অনেক সময় কাজ নাও করতে পারে, মনে নাও থাকতে পারে। সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে তোমাদেরকে আমি একটা ট্রিক শিখাই দিই। একটু আগে আমরা কী শিখলাম? ডিভিজিবিলিটির রুলস, তাই না? এটা অ্যাপ্লাই করেও কিন্তু মানে পৃথিবীর যত বড় বড় সংখ্যাই থাকুক না কেন, ওইটা থেকে তুমি ডিভিজিবিলিটি টেস্ট করে প্রাইম নাম্বার বের করে ফেলতে পারবে। সেটা কিভাবে? দেখো, প্রাইম নাম্বার কি
এটা তো সবার জানা আছে, মৌলিক সংখ্যা, তাই না? যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ওইটাই প্রাইম নাম্বার। ঠিক আছে? আচ্ছা, তার মানে প্রাইম নাম্বার কি কি? 2, 3, 5, 7। তোমরা কি জানো যে পৃথিবীতে জোড় প্রাইম নাম্বার সংখ্যা কয়টা? একটা, 2। 2। আচ্ছা, পৃথিবীতে জোড় প্রাইম নাম্বার সংখ্যা হচ্ছে একটা, সেটা হচ্ছে 2। তার মানে 2 বাদে পৃথিবীর যত ডিজিট আছে, ঠিক আছে, যত জোড় ডিজিট আছে 2 বাদে, সবই হচ্ছে কি প্রাইম ছাড়া হবে, মানে হচ্ছে যৌগিক সংখ্যা হবে, তাই না? প্রাইম নাম্বার হওয়ার তো কোনো সুযোগ নাই। এই রুলসটা যদি তোমার অন্তত মাথায় থাকে, তুমি এই অপশনগুলো থেকে প্রথম ধাক্কায় কোনটা কোনটা বাদ দিতে পারবে বলো তো? এই যে যে কোশ্চেনটা এখানে দেখতেছো না, এটা হচ্ছে আইবিএতে আসছে, একটা আইবিএ জায়গায় কোশ্চেন আসছে, আর ওইখান থেকে কিন্তু হুবহু অনেক সময় ম্যাথ চলে আসে বিউপিতে। এ ই বাদ দিতে পারবো। দেখো, এইটা হচ্ছে জোর বাদ, এইটা জোর বাদ। অপশন হাতে আছে তোমার কোনটা? 3টা। তো 67-র পরে, তাই না? এখন এই যে 6 এবং 9, এটা যোগ করলে যোগফল কত হয় বলো তো? 15। 15 কি 3 দ্বারা ভাগ করা যায়? 3 × 5 = 15। জি তার ভাইয়া মানে যায়। 6 এবং 9 এটা কি তোমার 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, এটা অপশন থেকে বাদ। এখন হচ্ছে 7, 1 আবার হচ্ছে 7, 3। এই তুমি যদি ডিভিজিবিলিটি 1 থেকে 11 পর্যন্ত টেস্ট করো না, এই 71 এবং 73-কে দুইটাকে কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবে না। ট্রাই করে দেখতে পারো, কোনো লাভ নেই। কিন্তু আমার বলছে কি, হোয়াট ইজ দ্য নেক্সট প্রাইম নাম্বার আফটার 67? তো 71ও প্রাইম নাম্বার, 73ও প্রাইম নাম্বার, কিন্তু বলছে যেহেতু 67-র পরে কোনটা, তার মানে ওকে 71-ই অ্যান্সারটা নিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, সো প্রাইম নাম্বার নিয়ে কিছু হচ্ছে লেখা শর্ট নোটস আছে, এগুলো হচ্ছে তোমাদের স্লাইডের সাথেই দিয়ে দেওয়া হবে, সো টেনশনের কিছু নেই, ঠিক আছে? সো 1 থেকে মোট মৌলিক সংখ্যা হচ্ছে 25টা 100 পর্যন্ত। তো এটাকে তোমরা একটা উপায়ে মনে রাখা যায়, মানে কত থেকে কয়টা পর্যন্ত, যেমন 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। জীবনে কত মোবাইল নাম্বার মুখস্থ করে ফেলছো? তো এই ডিজিটটা মনে রাখলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি, যেমন 1 থেকে 10 পর্যন্ত আছে কয়টা? 4টা। ঠিক আছে, 11 থেকে 20 পর্যন্ত আছে হতো 4টা। ঠিক আছে, 21 থেকে 30 পর্যন্ত আছে কয়টা? 2টা। বুঝছো? এই জিনিসটা হচ্ছে মনে থাকে, যদি এরকম অনেক সময় থাকে, ম্যাথ আসে আর কি, দ্যাটস ওয়াই এটা যদি মাথায় রাখতে পারো তোমার জন্য ভালো। আচ্ছা, এরপর আসো, দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার ইজ, ক্ষুদ্রতম সংখ্যা, এটা তো 2, এটা তো তোমরা জানো, একটু আগে আলোচনা করলাম। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট প্রাইম নাম্বার? কি? 91। এখন বলতে পারো যেটা আসলে কেমনে বের করবো আর কি, ঠিক আছে? এটা হচ্ছে ওই শীত 4টা তোমরা ই করে বের করতে পারো, ডিভিজিবিলিটি টেস্ট করেও হচ্ছে বের করে ফেলতে পারো, বুঝছো? The sum of 5 prime number is the sum of first 5 prime number. দেখো, প্রথম 5টা প্রাইম নাম্বার কি কি আছে? 2, 3, 5, 7, 11। ঠিক আছে, তো এদের সবগুলো তুমি যোগ করো, 2, 3, 5, 7, 11 এবং হচ্ছে 7 এবং 11, এগুলো যোগ করলে হবে কত? 28। সো 28 হচ্ছে কি অ্যান্সার। এরপর আসো, দেখো, হাউ মেনি ইন্টিজার বিটুইন 110 থেকে 120 প্রাইম নাম্বার?
ধরো তুমি হচ্ছে এই চার্ট আছে কি, এই চার্টটার কিছুই জানো না, বুঝতে পারছো? তুমি হচ্ছে একদম অবুঝ একটা শিশু, তোমার কাছে এই চার্টও জানা নাই, তো তুমি হচ্ছে কি এটা অ্যান্সার ছেড়ে আসবা নাকি? তুমি তো হচ্ছে আমাদের স্টুডেন্ট, সো তোমাকে এটা ছেড়ে আসার কোনো সুযোগ নাই। কারণ তোমাকে আরও একটা এরকম রুল শিখাই দেওয়া হয়েছে যেটা তুমি সবসময় অ্যাপ্লাই করতে পারো। ধরো এই যে 101 থেকে বা 110 থেকে 120, ধরো আমি তোমাকে বোঝার সুবিধার্থে 101 থেকে 110 পর্যন্ত কয়টা প্রাইম নাম্বার সেটা বের করে দেখাচ্ছি। এই যে 101 মানে ডিজিট আছে কয়টা, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, ঠিক আছে? এতগুলো ডিজিট আছে 101 থেকে 110 পর্যন্ত। এখন আমি এখান থেকে প্রথম ধাক্কায় কী কী বাদ দিতে পারি? আমরা তো এটা জানি যে মৌলিক সংখ্যা তো হচ্ছে মানে জোর হওয়ার সুযোগ নাই, তাই না? তো যেহেতু জোর হওয়ার সুযোগ নাই, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ। তোমার হাতে কয়টা অপশন আছে? এটা, 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 এটা। আবার আমরা এটাও জানি যদি শেষে ডিজিট 5 থাকে ওটা হচ্ছে 5 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটাও বাদ। বুঝতে পারছো? অর্থাৎ যে কোনো এই 10 ডিজিট 101 থেকে 110 পর্যন্ত, 120 থেকে 130 পর্যন্ত এরকম জায়গায় সর্বোচ্চ প্রাইম নাম্বার হইতে পারে কয়টা? 4টা হইতে পারে, 4টার বেশি কিন্তু হওয়ার কোনো সুযোগ নাই। দেখছো? এই যে এইখানে দেখো 4টা দেখলেই তোমরা বুঝতে পারবা কেন নাই। দেখো একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। কারণ এগুলো বাকি তো অন্তত হচ্ছে কি ওইখানে 4টা তো থাকে কি জোড় সংখ্যা থাকে, তারপরে মাঝখানে আরেকটা থাকে 5 দিয়ে ভাগ করা যায়, এখানেই তো কমে যাচ্ছে। তো এই যে এখানে 101, 103, 107 আর হচ্ছে কি 109, এই 4টাই হচ্ছে কি প্রাইম নাম্বার, এবং এটাকে তুমি যদি ডিভিজিবিলিটি রুল দিয়ে অ্যাপ্লাই করো তাহলে তুমি পেয়ে যাবা যে এটাতে আসলে এদেরকে ভাগ করা যাচ্ছে না। বুঝতে পারছো? আচ্ছা, 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। 1 থেকে 10 পর্যন্ত এগুলো খুবই সিম্পল, এই 4টা মনে রাখলে হচ্ছে হয়ে যাবে। তো মৌলিক সংখ্যার পার্ট শেষ। এবার আসা হচ্ছে আমরা টাইপ 4। আচ্ছা, এই টাইপ 4-এর অলরেডি বেশ কিছু বিষয় আমরা হচ্ছে কিন্তু ডিসকাস করে ফেলছি। বুঝতে পারছো? হুইচ অফ দ্য ফলোইং ইজ রেশনাল নাম্বার। আচ্ছা, তো কোনটি হচ্ছে মূলদ সংখ্যা? তো আমরা বলেছিলাম যে যদি যে কোনো ডিজিটের উপরে যদি কি রুট ওভার দেয় সেক্ষেত্রে হচ্ছে কি ওইটা অমূলদ হয়ে যায়। একমাত্র এই যে 5 আর 9, এটা 4 এবং 9 এটা কিন্তু অলরেডি ফ্র্যাকশন আকারে দেয়াই আছে এখানে, সো এটা হবে কি তোমার মূলদ সংখ্যা। এবার আসো হুইচ অফ দ্য ফলোইং ইজ রেশনাল নাম্বার। এখানে কি হবে? এখন তো তোমাদের একটু টেনশনে ফেলাই দিলাম। বুঝতে পারছো? তো এইখানে এই যে ডিজিটগুলো দেখতেছ না, এটা এইটা এটা একটাও হচ্ছে তোমার কি মূলদ সংখ্যা হবে না। বুঝতে পারছো? এই যে 27 আরেকটা হচ্ছে কি 48, বুঝতে পারছো? এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? 3 নং কত 27, আরেকটা হচ্ছে 3 16 কত 48। এখন দেখো রুট ওভার 3 ইন্টু 3 স্কোয়ার, আবার হচ্ছে রুট ওভার 3 ইন্টু 4 স্কোয়ার রুট ওভার। এখন এই যে রুট ওভার আর স্কোয়ার বাদ, এটা হচ্ছে বাদ। বুঝতে পারছো? এইখানে 3 কাটা, তো আলটিমেটলি 3/4টা থাকতেছে। দ্যাট মিন্স এটার মান আলটিমেটলি 3/4 বের হবে।
ঠিক আছে, তো 27 বাই যে √27 আর নিচে হচ্ছে √40, এটার মান যদি 3/4 হয়, তার মানে কি এটা আবার হচ্ছে রেশনাল ফর্মে চলে আসছে। সো অ্যান্সার হবে কত? বড় ঘ। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে হবে। এবার আসো হচ্ছে টাইপ 5। দেখো এখানে একটা ম্যাথ আছে কি, একটা সংখ্যা 51 থেকে যত বড় 75 থেকে তত ছোট। বেসিক্যালি এখানে তুমি যদি সমীকরণ এস্টাবলিশ করে করতে চাও, আমরা হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে সমীকরণ যতটা বেশি অ্যাভয়েড করা যায় সেটা ট্রাই করবো, কেমন? কারণ পরীক্ষার হলে এগুলো মাথায় অনেক সময় থাকে না। একটি সংখ্যা 51 থেকে যত বড় 75 থেকে তত ছোট ছোট। তো ধরো হচ্ছে সংখ্যাটা হচ্ছে এক্স, ঠিক আছে, তো এক্স মাইনাস 51, তো 75 মাইনাস এক্স, তো এই পাশে এই এক্সটা এসে 2x হয়ে যাবে, আর এই পাশে হচ্ছে 75 যোগ 51, তো যোগ করে হচ্ছে এক্স রেখে দেন হচ্ছে কি তোমার 126কে 2 দ্বারা ভাগ করে কি করতে হবে, 63 আসবে আর কি। তো এটা হচ্ছে কি তুমি যদি ম্যানুয়াল পদ্ধতিতে করতে যাও, কিন্তু ভাই তোমার হাতে তো এত সময় নেই, পরীক্ষার হলে তো তোমাকে এত সময় দিবে না। সেক্ষেত্রে কি করবে, যদি যত তত থাকে তুমি জাস্ট কি করবে, 2টা ডিজিট যোগ করে দিবা। কি 51 যোগ 75 ভাগ 2, দেখো এটা যোগফল হচ্ছে 126 ভাগ 2 63, এটা হবে অ্যান্সার। বুঝতে পারছো কলি? বুঝতে পারছো অর্পিতা রয়? বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। জি ভাইয়া। ম্যাথ কি বোঝা যাচ্ছে নাকি নাকি বুঝতেছি। সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? না ভাইয়া বুঝতেছি। তানজিলা বিনতে আজাদ, বুঝতে পারতেছো? জি স্যার। শাহেদা বেগম, বুঝতে পারতেছো? জি স্যার। গুড। আচ্ছা, এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এটার অ্যান্সার কি হবে এটা তোমাদের বলতে হবে। হুম, ঠিক আছে, বাকিরা কি বলো? হ্যাঁ 700 কিভাবে করছো? যোগ করে 2 দিয়ে ভাগ। ভেরি গুড। তো এটা করার জন্য তো তোমার মানে ওই প্রশ্নের মধ্যে সাইডে তো নোট করারও দরকার নেই, এটা মুখে মুখেই করে ফেলতে পারো। 620 আর হচ্ছে কি 780 যোগ করে কত হলো 1400, 1400কে কি দিয়ে ভাগ করছো, 2 দ্বারা ভাগ করছো, 2 দ্বারা ভাগ করার পরে কত হলো 700, সে অ্যান্সার হবে কত 700। ভেরি গুড। এবার আসো হচ্ছে টাইপ 6। আচ্ছা, এটা কি, ইফ এ অ্যান্ড বি আর ওড নাম্বার দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ইভেন। ঠিক আছে, আচ্ছা এই ধরনের ম্যাথ খুবই সহজ, তোমাকে ভ্যালু পুটিং করতে হবে। ঠিক আছে, ভ্যালু পুটিং জিনিসটা আসলে কি, আমরা বলতেছি কি এ এবং বি অড নাম্বার। অড মানে কি, অড মানে হচ্ছে বিজোড়। ঠিক আছে, তুমি যদি একবার কিছু নাও পারো, তুমি এ এবং বি অড নাম্বার ধরো। অড মানে হচ্ছে ধরো একটা 1 আর একটা হচ্ছে 3, এ হচ্ছে এ, এটা হচ্ছে 3। তো এটা যদি তোমরা দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ইভেন, তো 1 আর 3 যোগ করার করে এ প্লাস বি এটা যোগ করলে কি হচ্ছে, মানে 1 আর 3 যোগ করলে কত 4 হচ্ছে, তাই না? এখানে 4 এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাচ্ছে 5 হচ্ছে, তো 3 একে কত 3 হচ্ছে, 3 একে 3 আর 2 যোগ হচ্ছে কত 5 হচ্ছে। তো জোর হচ্ছে একমাত্র অপশন এ। বুঝতে পারছো? সো এইভাবে হচ্ছে তোমরা ভ্যালু পুট করলে হয়ে যাবে। এখন একটা বিষয় হচ্ছে কি, যেমন
তুমি যদি জোড় এবং জোড় সংখ্যা যোগ দাও তাহলে হচ্ছে যে রেজাল্ট আসবে এটা হচ্ছে জোড়ই হবে সবসময়। এরপরে জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা যদি যোগ দাও সবসময় রেজাল্ট কি আসবে? বিজোড় সংখ্যাই আসবে। বিজোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা যোগ দিলে জোড় সংখ্যা আসবে। এখন বলতে পারো ভাই এত কিছু সময় তো নাই, এটা মুখস্থ ছাড়া কোনো কিছু থাকলে বলেন, মুখস্থ করতে পারবো না। ঠিক আছে, এটা তোমার মুখস্থ করা দরকার নেই, তুমি হচ্ছে নিজে নিজে সূত্র করে ফেলবা। যেমন 1+2 হইল কত? 3, তাই না? তো 1 হচ্ছে কি বিজোড়, 2 হচ্ছে জোড়, আর রেজাল্ট আসছে কি বিজোড়। অর্থাৎ বিজোড় জোড় যোগ করলে রেজাল্ট কি আসে? বিজোড়, তাই না? এভাবেই তো হচ্ছে এই সূত্র আসছে। সো এই বিষয়গুলো হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে। তো এখানে হচ্ছে অডিবিনের একটা নোটস দেওয়া আছে, তো এটা হচ্ছে তোমাদের নোটস এটা হচ্ছে থাকবে, সো টেনশনই কিছু নেই, এটা পড়ে নিও। ঠিক আছে, এবার আসা হচ্ছে আমরা একটু 20 নাম্বার দেখি। ইফ সাম অফ 3 consecutive integer is odd then first and the last integer must be। আচ্ছা, বেসিক্যালি সাম অফ 3 consecutive integer is odd। প্রথমত এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা কি? কনজিকিউটিভ ইন্টিজার। কনজিকিউটিভ কি? ধারাবাহিক। ধারাবাহিক জিনিসটা কি? 1 2 3 4 5 এই টাইপের। এখন এই ধারাবাহিক শুধু ধারাবাহিক না, এটা হচ্ছে অড। অর্থাৎ অড বলতে হচ্ছে বিজোড়। অর্থাৎ কি? 1 3 5 অথবা 3 5 7, তাই না? এটা তো এখন খালি যে কোনো তিনটে আবার নিলে হচ্ছে না, কারণ বলছে কি সাম অফ 3 consecutive integer is odd। ওহো না, ভুল হচ্ছে সাম অফ 3 consecutive integer is odd, মানে রেজাল্টটা অড হবে, ওই ইন্টিজারগুলো অড না। ইন্টিজার আমরা হচ্ছে যে কোনোটাই নিতে পারি, বাট রেজাল্টটা হইতে হবে। ধরো 4 5 6, তাই না? তো 3 5 কত? 15। দেখো 4 5 6 এদের যোগ করলে কত হয়? 15। তার মানে আমরা এই 4 5 ধরতে পারি। আমরা 1 2 3 এটাকে কেন ধরতে পারতেছি না? কারণ 1 2 3 যোগ করলে হয় 6। 6 তো আবার ইভেন, এটা তো আমাদের এই কন্ডিশনের সাথে মিলে না। তার মানে আমরা 5 6 7 5 4 5 6 ধরে নিতে পারি। তো 4 5 6 যদি ধরে নেই তাহলে এখানে বের করতে বলছে কি দেন দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ইন্টিজার মাস্ট বি। মানে দেখো আমরা যে এটাও ধরে যোগ করছি, এটার হচ্ছে রেজাল্ট আসছে জোড়, কিন্তু এটা যখন করলাম এটা হচ্ছে বিজোড় আসছে। কিন্তু এটার মধ্যে পার্থক্য কি দেখো, প্রথম এবং শেষেরটা হচ্ছে কি জোড় সংখ্যা। দ্যাটস ওয়াই অ্যান্সার হবে কি ইভেন ইভেন। তো যে কোনো 3 ডিজিটের কনজিকিউটিভ ডিজিট যদি তুমি যোগ করো এবং শুরুটা এবং শেষেরটা যদি হচ্ছে জোড় হয়, তার মানে ওই টোটাল সামটাও হচ্ছে কি বিজোড় হবে আর, বুঝতে পারছো? তো এভাবে হচ্ছে এগুলো একটু মাথার মধ্যে ঢুকাইতে হবে। মাথার মধ্যে যদি তোমার ঢুকে যায়, ম্যাথ আসলে খুবই সহজ। এবার আসো হচ্ছে টাইপ 7-এ। এই টাইপ 7-এ আমরা শিখবো হচ্ছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর। তো এটার মধ্যে আবার কি, এটার মধ্যে আমরা ট্রেডিশনাল ওয়েতে যাব কি যাব না? মোটেও যাব না। ট্রেডিশনাল ওয়েতে আসলে কি একটু দেখাই দেয়, তো অন্য স্টুডেন্টরা যেটা কি করবে, যেহেতু বলছে দুইটা ক্রমিক সংখ্যা, ধরো একটা সংখ্যা এক্স ক্রমিক সংখ্যা, তার মানে পরের সংখ্যাটা x+1 মানে এক বেশি। তো এদের দুটি ক্রমিক সংখ্যা যাদের বর্গের অন্তর, তো x+1 এটার বর্গ হচ্ছে এটা x² = 47। দেন এগুলোর সূত্র অ্যাপ্লাই করে মোটামুটি 2-3 মিনিটের একটা ব্যাপার স্যাপার আসবে, তাই না? কিন্তু আমরা এটাকে আর সহজভাবে করতে পারি। যদি ধরো এই যে 47 এটার সাথে যোগ করা হচ্ছে 1, হইল কত? 48/2। ভাগ 2 করলে হচ্ছে কত? 24। এই 24 হচ্ছে দুইটা সংখ্যার যে মধ্যে বড় যেটা ওইটা, এর নিচে কয়টা আছে? 23। ঠিক আছে, সো
24 এবং হচ্ছে কি 23 হবে অ্যান্সার, 23-24 হবে অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এটার অ্যান্সার কি হবে? দুইটি ক্রমিক সংখ্যা 37 হলে সংখ্যা দুইটি কি হবে? হ্যাঁ, 37 যোগ 1 হইল কত? 38 ভাগ কত? 2 হইল কত? 19। ঠিক আছে, তো 19-এর এটা তো হচ্ছে বড়টা, এটার ঠিক নিচে আছে কি 18। সো 18-19 হবে কি অ্যান্সার। বুঝতে পারছো? এবার আসো হচ্ছে টাইপ 8। আমাকে শোনা যাচ্ছে তো না আব্দুল্লাহ? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, তোমাদের অন্যান্য বিষয়ের প্রিপারেশন কি অবস্থা? জিকে, তারপরে হচ্ছে ইংলিশ, ওগুলা? ইংলিশ ঠিক আছে, জিকে এখনো জিকে তো বেশি মার্ক না, জিকেতে তো হচ্ছে 10 মার্ক। বুঝতে পারছো? তো জিকে নিয়ে আমি হচ্ছে একটা আলাদা ক্লাস দিয়ে দেবো না আপলোড করে। জিকে এটা আসলে একটা গাইডলাইন দিয়ে দেবো না, ওগুলা হচ্ছে যদি একটু মেনটেন করো ওইখান থেকে 10-এ 8 পাওয়া খুবই ইজিলি। বুঝতে পারছো? আর ওই জিকেগুলো একটু রিসেন্ট টাইমসের জিকে বেশি আসে। বর্তমানে হচ্ছে একটু প্রফেসর ইউনিস নিয়ে একটু পড়াশোনা করো, গ্রামীণ ব্যাংক নিয়ে পড়াশোনা করো, বিভিন্ন জায়গায় যে ট্যুর দিচ্ছে, তো ওই রিলেটেডও জিকে আসতে পারে। বুঝতে পারছো? ইকোনমিক্স রিলেটেড আসবে, অর্থনীতি রিলেটেড জিকে আসবে। তো এনিওয়ে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পেয়ার অফ কো প্রাইমস? নিচের কোনটি হচ্ছে কো প্রাইম? মানে কো প্রাইমটা আসলে কি? সহমৌলিক। তো সহমৌলিক জিনিসটা কি? সহমৌলিক জিনিসটা হচ্ছে, ধরো দুইটা ডিজিটের মধ্যে মানে এক বাদে অন্য কোনো কিছুতে ভাগ করা যায় না, ওইটাই বেসিক্যালি সহমৌলিক। বুঝতে পারছো? এই যে এইখানে দেখো 16 আর হচ্ছে 62, যেহেতু দুইটাই জোড় সংখ্যা, অর্থাৎ এইখানে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, এটা আমরা দেখে বলে দিতে পারতেছি এটা বাদ। এরপরে আছে কি 18 আর হচ্ছে 25। তো 18কে তুমি হচ্ছে 3 দ্বারা ভাগ করতে পারবা, আবার হচ্ছে 25কে পারবা না। ঠিক আছে, এটা কোনোভাবে হবে না। 21 এবং হচ্ছে 35, এটাকে 7 দেয়া, 3 7 কত? 21, 5 7 35, অর্থাৎ দুইটাকেই 7 দ্বারা ভাগ করা যাচ্ছে। বুঝতে পারছো? 23 এবং 92, এটাকে 23 দ্বারাই ভাগ করা যাবে। শুধুমাত্র 18 এবং 23কে তুমি এক বাদে কোনো কিছু দ্বারাই একসাথে ভাগ করতে পারবে না। দ্যাটস ওয়াই এটাই হচ্ছে কি কো প্রাইম। আবার আরেকটা দেখো, এখানে অ্যান্সার কি হবে? দ্য পেয়ার অফ কো প্রাইম ইজ, দেখো 2 এবং 3-এর মধ্যে একমাত্র কমন আছে 1, এটা ছাড়া আর কোনো কমন নাই, যেটা হচ্ছে দুইটাকে ভাগ করা যায়। 2 এবং 4-এ তুমি 2 দ্বারা এটাকে ভাগ করতে পারো বা 4কেও ভাগ করতে পারো, 2 দ্বারা 2কে ভাগ করতে পারো, 6কেও ভাগ করতে পারো, 2 দ্বারা 2কে ভাগ করতে পারো, 110কেও ভাগ করতে পারো। ঠিক আছে, একমাত্র 2 এবং 3 হচ্ছে একমাত্র 1 ছাড়া আর কোনো কিছুতে ভাগ করা যাবে না। এবার আসা হচ্ছে টাইপ 9। কি অবস্থা? বুঝতে পারতেছো না? নাকি বোরিং লাগতেছে? কঠিন লাগতেছে ম্যাথ? আশিক, আব্দুল্লাহ? না ভাই, গুড, ভয় পাওয়া যাবে না ম্যাথ। বুঝতে পারছো? দেখো, 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 57, মধ্যম সংখ্যাটি কত? তা সাম অফ, দেখো যদি এরকম থাকে তোমাকে যেটা করতে হবে আর কি, সাম অফ 3 কনজিকিউটিভ অড নাম্বার ইজ 57। আমরা তো জানি অড মানে হচ্ছে বিজোড়, তাই না? এবং এর যোগফল যেহেতু দেওয়া আছে, কত? যোগফল হচ্ছে 57। কয়টা সংখ্যা? 3টা। সো 3 দ্বারা ভাগ করলে যেটা আসবে ওইটা হচ্ছে মিডল নাম্বার। বুঝতে পারছো? সো 357কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো তাহলে 3 19-এ 57 হয় 19। তো 19 হচ্ছে মিডল নাম্বার।
বের করতে বলছে কি মিডল নাম্বার, অ্যান্সার এটাই। ঠিক আছে, তো এখানে কনজিকিউটিভের কিছু হচ্ছে ক্লাসিফিকেশন দেওয়া আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট নোটস তোমরা একবার রিডিং পড়ে নিও তাহলেই হবে। পজিটিভ ইন্টিজার, পজিটিভ কনজিকিউটিভ, নেগেটিভ, এগুলো খুবই সহজ। The average of 50 consecutive integer is 15. Find the smallest of 50 integer. তো দেখো এভারেজ 15টা কনজিকিউটিভ ইন্টিজার হচ্ছে কত, 15। তো যেহেতু অ্যাভারেজ দেওয়া আছে, কয়টা দেওয়া আছে এটাও দেওয়া আছে, তার মানে হচ্ছে 15 ইন্টু 15 দিলে হচ্ছে টোটালটা পাবো। আচ্ছা এখানে বেসিক্যালি দাঁড়াও, দ্য এভারেজ 15 কনজিকিউটিভ ইন্টিজার ইজ 15, এভারেজ দেওয়া আছে, বুঝতে পারছো? তো যেহেতু তোমার এইখানে এভারেজ দেওয়া আছে, তার মানে এই 15ই তো হচ্ছে মিডল নাম্বার, আর তো এটার আমার যোগ করে এগুলা যার দরকারই নেই। 15টার মধ্যে যেহেতু এভারেজ হচ্ছে 15 আছে, তার মানে এটা হচ্ছে মিডল নাম্বার। এর এইখানে হচ্ছে 7টা আছে, এইখানে 7টা আছে, আগে আছে 7টা, পরে আছে 7টা, কনজিকিউটিভ যেহেতু বলছে, তার মানে 16, 17 এগুলো হচ্ছে এইভাবে। যেহেতু আমার স্মলেস্টটা বের করতে বলছে, আমি হচ্ছে কি 14, 13, 12, 11, 10, তারপর হচ্ছে কি 9, 8, বুঝতে পারছো? তো অ্যান্সার হবে কত, 8। এটা আরো সহজভাবে করতে পারো যে 15 তো হচ্ছে মিডল নাম্বার, অর্থাৎ এই 15-এর ডান সাইডে হচ্ছে 7টা আছে, বাম সাইডে হচ্ছে 7টা আছে, তাই না? 15 থেকে তুমি 7 বাদ দাও, পাবা কত, 8। দ্যাটস ওয়াই অ্যান্সার কত, 8। এটা হচ্ছে তোমরা পারবা। সাম অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার ইজ 45, হাউ মেনি অফ দিস ইন্টিজার আর প্রাইম নাম্বার। আচ্ছা 5টা কনজিকিউটিভ ইন্টিজারের বলছে এটা, ঠিক আছে? সাম দেওয়া আছে, সামকে যখন আমরা যতগুলা ডিজিট তত দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, মিডল নাম্বারটা পেয়ে যাবো। সো 45 ভাগ 5 হচ্ছে কত, 9, তাই না? 5 দ্বারা 45কে 9। এখন হাউ মেনি অফ দিস আর ইন্টিজার আর প্রাইম নাম্বার, আর টোটাল তো 5টা, তার মানে এটা তো 9 তো মিডল নাম্বার, এর ডানে বামে 2টা আছে। তো এটা হচ্ছে 9টা, 9, এরপরে হচ্ছে কি সাম অফ কনজিকিউটিভ ইন্টিজার, তারপরে এরপর হচ্ছে 9, 10, 11, এর আগে হচ্ছে 8, 7। তো 7, 8, 9, 10, 11, 7 এবং 9 হচ্ছে কি প্রাইম নাম্বার, আনসার হবে কি 2টা। স্যার 7 আর 11 হবে না? ও সরি, হ্যাঁ 7 আর 11, 9 তো হচ্ছে না, 7 আর 11ই, 9কে তো 3 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে? অ্যান্সার হবে কত, 2। এরপরে দেখো, হোয়াট ইজ দ্য লার্জেস্ট ইন্টিজার এন্ড দ্যাট স্যাটিসফাই দ্য ইনইকুয়ালিটি, এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা কিভাবে করবো, খুবই সহজ, ঠিক আছে? তোমরা একটু ট্রাই করো দেখি। যাই হোক আমি এটা করে দিচ্ছি। সো এন স্কোয়ার, তোমরা চাইলে এটা ভ্যালু পুট করেও বের করে ফেলতে পারো, ঠিক আছে? বাট আমি হচ্ছে আরেকটু সহজভাবে করি। 7n হচ্ছে 3, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে এন স্কোয়ার 5n প্লাস 9। আমরা কি করি, এন স্কোয়ারটা এক পাশে নিয়ে আসি, এন স্কোয়ার এই পাশে হচ্ছে প্লাস অবস্থায় আছে, এই চিহ্নর সাইনের এই পাশে নিয়ে আসি, তখন এটা মাইনাস হয়ে যাবে এন স্কোয়ার। এরপরে হচ্ছে কি প্লাস এই 7n টা রাখি, আর হচ্ছে এই 5nটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তখন এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে 5n, ঠিক আছে? আর এই সাইনের সাইন, তো এখন থাকতেছে এই পাশে হচ্ছে 9
আর এই পাশে -3 ছিল, এটা যে আমি যদি এই পাশে নিয়ে আসি তখন +3 হয়ে যাবে। তো এখানে n² কাটা 7 থেকে 7 থেকে যদি আমরা হচ্ছে 5 বাদ দেই তাহলে হচ্ছে 2n, আর এই পাশে হচ্ছে 9 আর 3 কত 12। তো 2 দ্বারা 12কে ভাগ করলে আলটিমেটলি n6। ঠিক আছে, আমরা একদম ছোট্ট একটা জায়গায় চলে আসছি, n কি 6, অর্থাৎ 6 ইজ গ্রেটার দেন n। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন। তো এখানে এই কন্ডিশনটাকে এখানে দেখো 4 5 6 7-এর মধ্যে কোনটা স্যাটিসফাইড করতেছে, অর্থাৎ 6-এর চাইতে ছোট হবে n। তো n যদি 6-এর চাইতে ছোট হয়, এখানে তো 6-এর চাইতে ছোট আছে কত, 4ও আছে 5ও আছে, 6 7 তো না, এটা তো না। এখন তাহলে 4 এবং 5-এর মধ্যে কোনটা নিব এটাও বলে দিয়েছে, হোয়াট ইজ দ্য লার্জেস্ট ইন্টিজার, মানে এটার মধ্যে লার্জেস্ট কোনটা, যেটা ওইটাই n। যেহেতু 4 এবং 5-এর মধ্যে লার্জেস্টটা 5, সো অ্যান্সার হবে কত বি। বুঝতে পারছো, দেখো ছোট একটা ম্যাথ, বাট কত দিক থেকে তোমাকে কন্ডিশন দিয়ে রাখছে, বুঝছো? তাহলে হচ্ছে একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। এরপর আসা হচ্ছে টাইপ 11। তো 0 1 2 3 দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত হবে? প্রথমত বৃহত্তম সংখ্যা তোমরা কিভাবে গঠন করবে? বৃহত্তম সংখ্যা যদি গঠন করতে চাও, বড় ডিজিটগুলো থেকে ছোট ডিজিট সাজা দিলে তুমি বৃহত্তর সংখ্যা গঠন করতে পারবে। যেমন 3 2 1 0, এটা সবচেয়ে বড় সংখ্যা, 4টা ডিজিট দিয়ে। এখন বলতে পারো তাহলে ছোট সংখ্যা কিভাবে সাজাবে? তাহলে তুমি ছোট থেকে বড় সংখ্যা দিয়ে দিলে তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? মানে 0 1 2 3। এখন বলতে পারবো এটাতে ভুলটা আসলে কি, এটা সবচেয়ে ছোট নাম্বার না, কেন এটা কেন ভুল? বড় যদি 3 2 1 0 হয়, তাহলে 0 1 2 3 কেন সবচেয়ে বড় হচ্ছে না 4 ডিজিটের? কেউ বলতে পারবা? কোনো আইডিয়া আছে? স্যার 0 সামনে দেওয়ার জন্য তো এটা 3 ডিজিটের হয়ে যাচ্ছে। ভেরি গুড। 0 যদি তুমি সামনে দাও তখন তো আর এটা 4 ডিজিট থাকতেছে না। তখন কি করতে হবে, ওই যে ছোটবেলা যখন তোমরা স্কুল কলেজ অ্যাসেম্বলিতে দাঁড়াইতে না, যে হচ্ছে একটু ছোট তারা হচ্ছে সামনে দিয়ে দেয়। তো এটার ক্ষেত্রে হচ্ছে কি, মানে এই যে 1কে লাইনের সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ 1 এখানে শূন্যটা পিছিয়ে দিবে। এখন হচ্ছে 1 0 2 3, এটা হচ্ছে সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা, বুঝতে পারছো? তো 1 0 2 3 এটা থেকে এটা বিয়োগ করলেই তোমরা হচ্ছে 2 1 8 7 পেয়ে যাও। এটাই বেসিক্যালি অ্যান্সার, এবং এটাই বের করতে বলছে। ঠিক আছে, এরপর আসা হচ্ছে টাইপ 11, সেটা টাইপ 12। ঠিক আছে, কিছু কিছু ম্যাথ হচ্ছে রাখছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ইফ এ বি অ্যান্ড সি আর 3 consecutive ইন্টিজার, ওকে, আরেকটা বড় কন্ডিশনে দেওয়া আছে, এ হচ্ছে বড় হবে, বি হচ্ছে বড়, সি এর চাইতে বড় হবে। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু? তো এখন আমরা কি করব, এ বি সি এর কনজিকিউটিভ ইন্টিজার যদি হয়, তাহলে যেহেতু এ বি সি এটা বড়, এই কন্ডিশনটা মিলাইতে হবে। তার মানে আমি 3 2 এবং হচ্ছে 1 এটা ধরতে পারি কনজিকিউটিভ ইন্টিজার। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু? তো আমি ধরলাম কি, এ হচ্ছে 3, বি হচ্ছে 2, সি হচ্ছে 1। এখন তোমাকে ভ্যালু পুট করতে হবে, এ প্লাস বি প্লাস সি। তো এ এবং হচ্ছে বি যোগ করলে হচ্ছে 3 2 কত হয় 5, আর সি হচ্ছে 1। 5 দ্বারা 1কে ভাগ করলে আলটিমেটলি এখানে অ্যান্সার হচ্ছে 5 হচ্ছে। এবার হচ্ছে বি এবং সি। তো বি এবং সি কি, বি এবং সি হচ্ছে যোগ করলে হচ্ছে কত, 2 আর 1 3, আর নিচে হচ্ছে 3, আলটিমেটলি 3 3 করলে হচ্ছে 1। সি এবং বি, সি হচ্ছে 1, বি হচ্ছে 3, বি হচ্ছে কি 3, নিচে হচ্ছে 3, এটা হচ্ছে 1, সি প্লাস এ। তো 1 আর 3 হচ্ছে কত 4, আর বি হচ্ছে 2, তো 2 দিয়ে 4কে ভাগ করলে আলটিমেটলি 2, এ প্লাস সি
এ প্লাস এ যোগ করলে হচ্ছে 4, বি হচ্ছে 2, আলটিমেটলি হচ্ছে 2, অর্থাৎ আলটিমেটলি এ প্লাস বি আর হচ্ছে সি, এইটার মান হচ্ছে বের হয় কত 5, এটাই হচ্ছে সবচাইতে বড়, আর অ্যান্সার হবে কত এইটাই। বুঝতে পারছো? সো পরের এগুলো হচ্ছে একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। এরপর আসো টাইপ 13। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল 90 হয়, সংখ্যাটি কত? এটা তোমাদের জাস্ট কীভাবে সমীকরণ বিল্ড আপ করতে হয় এটা বোঝানোর জন্য এই ম্যাথটা রাখা হয়েছে। বুঝতে পারছো? যেমন একটি সংখ্যার 3 গুণের সাথে, এখন একটি সংখ্যাটা কি, ধরো এক্স, ঠিক আছে? তো এক্সের 3 গুণ 3x, 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, দ্বিগুণ তাহলে কি 2x, যোগ করলে যোগফলের 90 হয়, তাই না? এটাই তো কন্ডিশন, মানে যা যা বলছে তাই তাই কিন্তু আমরা করছি। দেখো সমীকরণ বিল্ড আপ হয়ে গেছে। 3 2 কত, 5x ইন্টু 90, সো এক্স ইজ ইকুয়াল টু কত, 18। আচ্ছা, তো আমরা হচ্ছে মোটামুটি 13টা রুলস শিখছি। তো এই 13টা রুলসের মধ্যে মোটামুটি তোমাদের নাম্বারের সব কিন্তু কভার হয়ে গেছে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা একটু শিখবো কিভাবে তোমরা 2 ডিজিটের সংখ্যাগুলোকে গুণ করবা, ঠিক আছে? এটা হচ্ছে যেহেতু পরীক্ষার হলে তোমাদের খালি ম্যাথ পারলেই হয় না, দ্রুত ক্যালকুলেশন করা দরকার লাগে, তাই আমরা হচ্ছে একটু শিখে নেই যে কীভাবে তোমরা যোগ করবা। যেমন 87 আর হচ্ছে কি 33, ট্রেডিশনাল ওয়েতে যদি তুমি গুণ করো তাহলে 3 দ্বারা 7 দিয়ে গুণ করবা, 3 দ্বারা 8 দ্বারা গুণ করবা, একটা লাইন আসবে, 3 দ্বারা এটাকে গুণ করবা, একটা লাইন আসবে, এটা লাইন আসবে, দেন হচ্ছে মোটামুটি 2-3 লাইনে তোমাকে করতে হবে, এখানে যে অ্যান্সার আসবে। বুঝতে পারছো? কিন্তু তুমি যদি একটু স্মার্টলি চিন্তা করো, যেমন 3 7 কত, 21, তাই না? মানে এইভাবে এই দুইটা হচ্ছে একসাথে গুণ করো। প্রথম হচ্ছে এটা, শেষে হচ্ছে এটা, মাঝখানে হচ্ছে করস। এটা যদি মাথায় থাকে তাহলে এই নিয়মটা তোমার মনে থাকবে। তো 3 সাথে কত, 21, সো 21-এর 1 হাতে থাকলে কত, 2। এরপরে হচ্ছে কি আমরা করস মাঝখানে, মানে 3 8 কত, 24, 3 সাথে কত, 21, হাতে ছিল কত, 2। তো একসাথে সবগুলা যোগ করলে হবে হচ্ছে তোমার 47। তো 47-এ 7 হাতে থাকলে কত, 4। এখন হচ্ছে কি আমরা আবার এইভাবে গুণ করব, 3 8 24 আর 4 হচ্ছে কত, 28, ঠিক আছে? অর্থাৎ আমরা কিন্তু এই যে রুলসটা অ্যাপ্লাই করছি। প্রথমে আমরা কি করছি, এইভাবে গুণ করছি, এরপর হচ্ছে এই যে এইভাবে হচ্ছে গুণ করে এদেরকে যোগ করছি, এবং ফাইনালি আমরা এই পাশ থেকে গুণ করে হাতে যা ছিল ওইটা যোগ করে দিছি, ঠিক আছে? সো এটা যদি তোমার মাথায় থাকে তাহলে তোমরা অনেক ম্যাথ দ্রুত করতে পারবে। বুঝতে পারছো? যাই হোক, এখান থেকে তোমাদের কিছু এক্সারসাইজ আছে, এগুলো হচ্ছে তোমাদের একটু বাসায় প্র্যাকটিস করতেই হবে আর কি। বুঝতে পারছো? এটি প্র্যাকটিস করলেই মোটামুটি এই চ্যাপ্টার হয়ে যাবে। সো আজকে হচ্ছে এই পর্যন্তই। সব কিছু বুঝতে পারছো? আব্দুল্লাহ, আশিক, আতিকুল হক, জি ভাই। আলহামদুলিল্লাহ। কি বোঝা গেছে? জি। টাস্ক কি কঠিন লাগছে? হুম, না, বুঝতে পারছি, সব সহজ লাগছে। হ্যাঁ। আবার হচ্ছে ওই স্লাইডটা যখন আমি হচ্ছে দিয়ে দিব, দেন তোমরা হচ্ছে এটা ই করবে আর কি, এটা থেকে হচ্ছে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর যেহেতু হচ্ছে এটা প্রথম ক্লাস, এটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে আর কি, এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা হচ্ছে প্রাইভেট সিক্রেট গ্রুপে পাবা। ওকে, আমার মনে হয় সব কিছু সবাই বুঝতে পারছো।
তো এই পর্যন্তই। এরপরে যদি তোমাদের কোনো কোয়েরি থাকে সেক্ষেত্রে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেটা, ওইটাতে জানাইতে পারো। কেমন? ভাইয়া বলো। বিউপির যে কোশ্চেন ব্যাংক ওগুলো সলভ করাবেন না? বিউপির কোশ্চেন ব্যাংক তো অলরেডি আমি ইউটিউবে কোশ্চেন সলভ করেই দিছি। আর ভাইয়া এখানে 23-24 সেশনে যে কোশ্চেন গুলো এগুলো তো একটু বেশি টাফ, এগুলো একটু করাই দিলে ভালোই তো। 23-24 হচ্ছে কোশ্চেন আর সলভের ক্লাস দেখছো আমার? না ভাইয়া। আমি হচ্ছে ওটা দিয়ে দিব না, এটা আমার তো সলভ করে দিছি তো আমি হচ্ছে এটার লিঙ্ক দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, ম্যাথগুলো বড় বড় কিন্তু মানে এখানে শর্টকাটে করার অনেক ট্রিক্স আছে, ওটা আমি সলভ করে দিছি। আমি হচ্ছে এটা দিয়ে দেবো না লিঙ্ক, টেনশনে কিছু না। আমার হচ্ছে গত বছরের প্রশ্ন সলভ করে দেওয়া আছে, গত মোটামুটি তোমার 4 বছরের প্রশ্ন সলভ করা আছে, বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া। ওকে, সবগুলাই পেয়ে যাবা, তো টেনশন নেই, আল্লাহ ভরসা।